মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানালো তুরস্ক। অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানে বোমা হামলা, নিহত হল কাবুলের ডেপুটি গভর্নর। পাকিস্তানে বিরোধী দলের আলটিমেটাম প্রত্যাখ্যান, আন্দোলন কবরে গেছে দাবি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। আমেরিকা সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়, অভিযোগ রাশিয়ার। তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে পাশে আছি থাকার ঘোষণা ইরানের। নাইজেরিয়ায় কয়েকশো স্কুল শিক্ষার্থীকে অপহরণ, দায় স্বীকার করল বোকো হারাম। চীনের বিরুদ্ধে তদন্তের আহ্বান নাকচ করল আইসিসি প্রসিকিউটর। এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় সোমবার তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ আক্তাই বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞায় আমাদের কিছুই যায় আসবে না, বরং প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বে আমাদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে। এক টুইট বার্তায় তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেন, কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না তুরস্ক। আমরা মার্কিন এ পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি মার্কিন কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারবে এবং তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তাফা সেন্তোভ এবং এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনো পৃথক টুইট বার্তায় এর নিন্দা জানিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার তুরস্কের প্রেসিডেন্ট অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার 3 সহকর্মীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। S-400 কেনার পর থেকেই গত 1 বছর ধরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে তুরস্কের এই 4 কর্মকর্তা ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থেকে থাকলে তা বাজেয়াপ্ত হবে। তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। একই সঙ্গে নিন্দা জানিয়েছে রাশিয়া ও আজারবাইজান। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না, কিন্তু এতে বিপরীত ফল হবে, সম্পর্কের ক্ষতি হবে। তুরস্ক কূটনীতিক ও আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পক্ষে। আমরা একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পদক্ষেপ মেনে নেব না বলে জানিয়েছে তুরস্ক। আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার এক বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মেহেবি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা বসিয়ে রেখেছিল। এ ধরনের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেওয়া যায়। এ ধরনের বোমাকে স্টিকি বোমা বলা হয়। বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মেহেবি তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এই ঘটনায় তার 2 নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিকে আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পরবর্তী দফার যে কোনো আলোচনা যেন আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালেলজাদ বলেছেন, আগামী 5 জানুয়ারি পূর্ব নির্ধারিত তারিখে পরবর্তী আফগান বৈঠক শুরু করতে হবে। এ কাজে দেরি করা উচিত হবে না। আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্লোগান তুলে মার্কিন সেনা মোতায়েন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, নিজেদের মত পার্থক্য দূরে রেখে 2 দেশ বৈশ্বিক নিরাপত্তা এগিয়ে নিয়ে যাবে। ক্রেমলিনের বিবৃতির বরাতে বার্তা সংস্থা AFPর খবরে এই তথ্য মিলেছে। প্রতিটি ক্ষেত্রে বাইডেনের সফলতা কামনা করে পুতিন বলেন, আমার দিক থেকে সহযোগিতার জন্য আমি প্রস্তুত এবং আপনার সঙ্গে যোগাযোগ করব। বাইডেনকে শুভেচ্ছা জানাতে বাকি থাকা বড় দেশগুলোর নেতাদের মধ্যে একজন ছিলেন পুতিন। পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন প্রধান সহ রুশ কর্মকর্তারা এর আগে মার্কিন নির্বাচন ব্যবস্থার সমালোচনা করেছেন। এটিকে সেকেলে ও জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে না বলে তারা বিবরণ দেন। বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামে পুতিন বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে 2 দেশ বিশেষ দায়িত্ব বহন করে। কাজেই মতভিন্নতা থাকা সত্ত্বেও বর্তমানে বিশ্ব যেসব প্রতিকূলতার মুখে আছে সেগুলো এবং বহু সমস্যার সুরাহা করতে সত্যিকারের অবদান রাখতে পারবে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাশিয়ার বিরুদ্ধে বাইডেন কঠিন অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে।
2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লাহোর সমাবেশের মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনের কবর হয়ে গেছে। তিনি গত সোমবার নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে বৈঠকে কথা বলেছেন। তিনি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সাম্প্রতিক সমাবেশের প্রতি ইঙ্গিত করে বলেন, লাহোরের সমাবেশ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেই সমাবেশে মাঠে মারা গেছে। 3 মাস ধরে বিরোধীরা যে আন্দোলন করছে তার কবর হয়ে গেছে। করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে পাকিস্তানে। এ অবস্থায় পাকিস্তানের বিরোধী দলগুলো সমাবেশ করায় ক্ষোভ জানান ইমরান খান। তিনি বলেন, বিরোধীদের আন্দোলন অকার্যকর। ইমরান বলেন, পিডিএম এর ভাগ্য হবে এই সমাবেশের মতোই। লাহোরের সমাবেশে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা ও দলটির সহসভাপতি মারিয়াম নওয়াজ বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, মারিয়াম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মানহানি করছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের আলটিমেটাম আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। কুরেশি বিরোধী জোটকে উদ্দেশ্য করে বলেন, আপনারা 31শে জানুয়ারির মধ্যে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছেন। আমরা বলে দিচ্ছি তিনি পদত্যাগ করবেন না। বিরোধী দলের এ ধরনের আলটিমেটামকে গণতন্ত্র সংবিধানের পরিপন্থী হিসেবে ঘোষণা করেন কুরেশি। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার হাত রয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলছে, ওয়াশিংটনকে মস্কোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরও বন্ধ করতে হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেসকেভের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস এ খবর জেনেছে। পেসকভ সোমবার মস্কো এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকা যখনই সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হয় তখনই সে দায় রাশিয়ার ঘাড়ে চাপানোর প্রবণতা ভালো নয়। এর আগে ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাস মার্কিন অর্থ মন্ত্রণালয় সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছিল। ওই দূতাবাস বলছে, কোনো দেশের তথ্য ভাণ্ডারে হামলা চালানো রাশিয়ার পররাষ্ট্রনীতির পরিপন্থী। কাজেই মার্কিন গণমাধ্যম সে দেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য মস্কোকে দায়ী করে যেসব খবর ছেপেছে তা ভিত্তিহীন। বার্তা সংস্থা রয়টার্স রোববার রাতে খবর দিয়েছিল, মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা হয়েছে। এটির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এই বার্তা সংস্থার খবরে দাবি করা হয়, একটি বিদেশি সরকারের সমর্থনপুষ্ট একটি জটিল হ্যাকার গোষ্ঠী মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য চুরির চেষ্টা করছে। পরবর্তীতে আমেরিকার স্থানীয় গণমাধ্যমগুলো পরোক্ষভাবে ওই বিদেশি রাষ্ট্র বলতে রাশিয়ার প্রতি ইঙ্গিত করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এটা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে হ্যাকার গোষ্ঠী আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারে হানা দিতে পেরেছে। তারা ভবিষ্যতে আমেরিকা অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানেও একই রকম হামলা চালাতে পারে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মঙ্গলবার এক টুইটার বার্তায় বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ ও আন্তর্জাতিক আইনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আসক্তির বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এ সময় তিনি তার টুইটার পোস্টে প্রতিবেশীরাই অগ্রাধিকারী বাক্যটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, আমরা তুরস্কের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশটির জনগণ এবং সরকারের পাশে আছি। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক এবং সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে F-35 জঙ্গি বিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং আমেরিকায় থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গত শুক্রবার একটি স্কুলে হামলার পর নিখোঁজ থাকা প্রায় 3 শতাধিক শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করেছে দেশটির সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। মঙ্গলবার সংগঠনটির এক নেতার পাঠানো অডিও বার্তায় শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করা হয়েছে। শুক্রবার রাতে
কানকারা জেলায় সরকারি বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ে AK-47 রাইফেল নিয়ে একটি দল ঝড়ের বেগে ভেতরে ঢোকে। অন্তত 300 স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে এক অভিভাবক ও স্কুল কর্মী জানিয়েছেন। প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির নিজ এলাকায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বা অপহৃত রয়েছেন তা নির্ধারণ করতেও তাদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছে। দলটির সঙ্গে গোলাগুলির সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। বুহারি বলেন, একটি বনের মধ্যে বিমান বাহিনীর সহায়তায় সেনাবাহিনীর অপহরণকারীদের শনাক্ত করতে পেরেছে, তাদের সঙ্গে গুলি বিনিময় ঘটছে। তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের ওপর ডাকাত দলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ, আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ডাকাত দল মোটরসাইকেল যোগে এসে এলোপাতাড়ি গুলি করে এবং স্কুলে ঢোকার চেষ্টা করে। সেনাবাহিনীর সহায়তায় আমাদের লোকজন তাদের সঙ্গে 1.5 ঘন্টার গুলি বিনিময় করে। মঙ্গলবার শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করে কণ্ঠবার্তা পাঠায় বোকো হারামের নেতা আবু বকর শেকাও। কাতসিনা থেকে শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করেন তিনি। 2014 সালেও গ্রুপটি নাইজেরিয়ার চিবুক শহর থেকে কয়েকশো শিক্ষার্থীকে অপহরণ করে গোষ্ঠীটি। এর আগে সোমবার নাইজেরিয়ায় বিমান সেনাবাহিনীর তরফে বলা হয়, বন্দুকধারী হামলাকারীদের অবস্থান শনাক্ত করা হয়েছে, উদ্ধার অভিযান চলছে। সংখ্যালঘু উইঘুর মুসলিম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চীনের বিরুদ্ধে তদন্তের আহ্বান নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলীরা। মঙ্গলবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইসিসির প্রধান কৌশলী ফাতাহ বেনসাদর দপ্তর গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে চীনের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে আইসিসির কৌশলীদের অপারগতার তথ্য উঠে এসেছে। চীনের উইঘুর সম্প্রদায় নির্বাসিত কিছু ব্যক্তি আইসিসির প্রতি তদন্তের আহ্বান জানিয়েছিলেন। 10 লাখের বেশি উইঘুর শিবিরে আটকে রাখা সহ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য প্রমাণ গত জুলাই মাসে আইসিসিতে দাখিল করেন সম্প্রদায়টির নির্বাসিত কিছু লোক। আইসিসির প্রধান কৌশলীর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে তারা অক্ষম, কারণ অভিযোগে যেসব ঘটনার কথা বলা হয়েছে তা চীনের ভূখণ্ডে সংঘটিত হয়েছে। আইসিসির প্রধান কৌশলীর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য হেগ ভিত্তিক আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ নয় চীন, তার মানে চীন আইসিসির সদস্য নয়। তাই চীনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের এখতিয়ার আইসিসির নেই। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরাখবর আসছে। লেট আস ড্রিম দ্য পাথ টু বেটার ফিউচার শিরোনামের নতুন বইয়ে পোপ ফ্রান্সিসও চীনের উইঘুরদের নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন। তবে চীন এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছে।